উচ্চকক্ষে জামায়াতের বাজিমাত পাচ্ছে বিএনপির থেকেও বেশি আসন, যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে সরকারকে। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছে নরেন্দ্র মোদি। হাসিনাকে রাজনীতিতে ফেরানোর চুক্তিতেই তারেক রহমানকে দেশে এনে ক্ষমতায় বসিয়েছে ভারত, চাঞ্চল্যকর তথ্য। এবং সবশেষে দেখবেন ৩০ আসনের ফলাফল স্থগিত চেয়ে জামায়াত আমিরের তুন ঘোষণা, এবার সারা দেশ জুড়ে বিক্ষোভের ডাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঘুরে যাচ্ছে জামায়াতের ভাগ্যচাকা। রাজনীতিতে সংখ্যা সবসময় সত্য কথা বলে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি জোট বিশাল ব্যবধানে জিতেছে। ৩০০ আসনের নিম্নকক্ষে তারা পেয়েছে ২১২টি আসন, আর জামাত জোট পেয়েছে মাত্র ৭৭টি। খালি চোখে দেখলে মনে হবে এটি এক পেশে ফলাফল, ১৩৫টি আসনের বিশাল ব্যবধান। কিন্তু একটু গভীরে যান, ভোটের শতাংশ বা ভোট শেয়ারের দিকে তাকালে আপনার চোখ কপালে উঠে যাবে। নির্বাচন কমিশনের তথ্য বলছে বিএনপি জোট ভোট পেয়েছে ৪৬.৬%, আর জামাত জোট পেয়েছে ৪৩.৯%। পার্থক্যটা মাত্র ২.৭%। অথচ সনাতন সেই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির কারণে এই সামান্য ২.৭% ভোটের পার্থক্যে বিএনপি ১৩৫টি আসন বেশি পেয়েছে। এটি গণতন্ত্রের একটি বড় ত্রুটি। কিন্তু সুখবর হল, গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এবার সংসদে থাকছে উচ্চকক্ষ বা আপার হাউস, আর সেখানেই জামাত তাদের প্রকৃত শক্তির জানান দিতে যাচ্ছে। আজকের পর্বে আমরা এই গাণিতিক সমীকরণ বা ইলেকটোরাল ম্যাথ বিশ্লেষণ করব। দেখার চেষ্টা করব কিভাবে মাত্র ৭৭টি আসন নিয়েও জামাত জোট সংসদে বিএনপির সমান্তরাল শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। প্রথমেই বুঝতে হবে কেন নিম্নকক্ষে এমন ফল হলো। বাংলাদেশের প্রচলিত নিয়মে যে প্রার্থী একটি ভোট বেশি পান তিনি এমপি হন, বাকি সব ভোট বাতিল বা মূল্যহীন হয়ে যায়। এর ফলে জামাত জোট ৪৩.৯% মানুষের সমর্থন নিয়েও মাত্র ৭৭টি আসন পেয়েছে, অর্থাৎ প্রায় ৪৪% মানুষের কণ্ঠস্বর সংসদে সংকুচিত হয়ে গেছে। কিন্তু গণভোটের রায়ে গঠিত হবে উচ্চকক্ষ, যেখানে কোনো ভোট নষ্ট হবে না। একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে ঠিক তত শতাংশ আসন তারা পাবে। এই পদ্ধতিটি জামাতের জন্য গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিম্নকক্ষে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দাপট দেখালেও উচ্চকক্ষে তারা জনসমর্থনের আয়নার মুখোমুখি হবে, আর সেই আয়নায় বিএনপি ও জামাত প্রায় সমান সমান। আসুন এবার অঙ্কটা মেলানো যাক। উচ্চকক্ষের মোট আসন ১০০টি। প্রথমেই জামাত জোটের হিসাব দেওয়া যাক। তারা ভোট পেয়েছে ৪৩.৯%। পিআর পদ্ধতির নিয়ম অনুযায়ী ১০০ আসনের মধ্যে তারা পাবে ৪৪টি আসন। এরপর বিএনপি জোটের হিসাব, তারা ভোট পেয়েছে ৪৬.৯%, অর্থাৎ ১০০ আসনের মধ্যে তারা পাবে ৪৭টি আসন। এবার দুটি দলের পার্থক্যে আসা যাক। নিম্নকক্ষে যেখানে পার্থক্য ছিল ১৩৫টি আসনের, উচ্চকক্ষে সেই পার্থক্য নেমে এসেছে মাত্র ৩টি আসনে। এখানে বিএনপি ৪৭ এবং জামাত ৪৪টি আসন। বাকি প্রায় ৯% ভোট যারা পেয়েছে, অর্থাৎ অন্যান্য ছোট দল, তারা পাবে বাকি ৯টি আসন। এর রাজনৈতিক তাৎপর্য বা পলিটিক্যাল ইমপ্লিকেশন অত্যন্ত গভীর। উচ্চকক্ষে বিএনপির ৪৭টি আসন কোনো বিল পাশ করার জন্য যথেষ্ট নয়, কারণ কোনো আইন পাশ করতে হলে অন্তত ৫১টি ভোটের প্রয়োজন। বিএনপিকে বিল পাশ করতে হলে হয় জামাতের সমর্থন লাগবে, অথবা ওই ছোট দলগুলোর সমর্থন লাগবে। নিম্নকক্ষে বিএনপি ২১২ আসন নিয়ে যে কোনো আইন বা সংবিধান সংশোধনের প্রস্তাব আনতে পারে। সেখানে জামাতের ৭৭ জন এমপি হয়তো খুব বেশি বাধা দিতে পারবেন না, কিন্তু সেই বিল যখন চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষে যাবে, তখনই আসল খেলা শুরু হবে। উচ্চকক্ষে বিএনপি ৪৭ এবং জামাত ৪৪ আসন, যা প্রায় সমান সমান। কেউই এখানে এককভাবে ৫১টি আসন পায়নি। যদি জামাত মনে করে কোনো বিল জনস্বার্থ বিরোধী, তবে তারা ভেটোও দিতে পারে বা বিরোধিতা করতে পারে। বিএনপির ৪৭ জন সদস্য একা সেই বিল পাশ করতে পারবে না। অন্যান্য দলের ৯ জন সদস্য যদি জামাতের সঙ্গে হাত মেলায়, তাহলে অঙ্কটা হবে ৪৪ যোগ ৯ সমান ৫৩টি আসন। তাহলে বিএনপি উচ্চকক্ষে হেরে যাবে। এর মানে হলো, আগামীর সরকার চাইলেই একতরফা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। নিম্নকক্ষে তারা যতই শক্তিশালী হোক, উচ্চকক্ষে তাদের জামাতের সঙ্গে সমঝোতা করতেই হবে। এটি হলো গণভোটের আসল বিজয়। এবার আলোচনা করা যাক, ছোট দলগুলো আসলেই কি কিংমেকার হতে পারবে। উচ্চকক্ষের মোট ১০০ আসনের মধ্যে বিএনপি ৪৭ এবং জামাত ৪৪ মিলে দখল করেছে ৯১টি আসন।
বাকি 9টি আসন থাকছে ছোট ছোট দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীদের কাছে। রাজনীতির পরিভাষায় একে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার। কোনো বিল পাশ করতে হলে উচ্চকক্ষে প্রয়োজন 51টি আসন। যেহেতু এই আসন বিএনপি বা জামাত কারোর কাছেই নেই, তাই এই ছোট ছোট দলগুলো আসলেই কিং মেকার হয়ে উঠতে যাচ্ছে। এর সঙ্গে বাংলাদেশের ইয়েস মিনিস্টার সংস্কৃতির অবসান ও বিতর্কের শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের সংসদে এতদিন আমরা দেখেছি সরকারি দল যা বলে তাই আইন হয়ে যায়। বিরোধী দল না বললেও সংখ্যার জোরে বিল পাশ হয়ে যেত। একে বলা হয় ব্রুট মেজরিটির দাপট। কিন্তু উচ্চকক্ষ এই দাপট চিরতরে বন্ধ করে দেবে। নিম্নকক্ষে বিএনপি 212 ভোটে হয়তো কোনো বিতর্কিত আইন পাশ করে ফেলল, কিন্তু সেই আইন যখন উচ্চকক্ষে আসবে তখন জামাত এবং ছোট দলগুলো মিলে তা আটকাতে পারবে। তখন বিএনপিকে বাধ্য হয়ে জামাতের সঙ্গে টেবিলে বসতে হবে। তাদের বলতে হবে, আসুন আমরা আলোচনা করি, বিলে কি কি পরিবর্তন করলে আপনারা সমর্থন দেবেন। এই যে আলোচনা, এই যে সমঝোতা, এটি গণতন্ত্রের প্রাণ। এর ফলে সংসদে আর তড়িঘড়ি করে কোনো কালো আইন পাশ হবে না। প্রতিটি আইন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই হবে। সংসদে ফিরবে যুক্তিতর্ক ও বিতর্কের স্বর্ণযুগ। এই নির্বাচনের ফলাফল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সনাতন নির্বাচনী পদ্ধতি অর্থাৎ এফপিটিপি কতটা ত্রুটিপূর্ণ। মাত্র 2.7% ভোটের ব্যবধানে বিএনপি পেয়েছে 135টি অতিরিক্ত আসন। এটি কি ন্যায় বিচার? কিন্তু উচ্চকক্ষ সেই অন্যায়ের প্রতিকার করেছে। পিআর বা সমানুপাতিক পদ্ধতির কারণে জামাত জোট তাদের 43.9% ভোটের পূর্ণ মর্যাদা পেয়েছে। নিম্নকক্ষের 212 আসন আসলে একটি ইলিউশন বা বিভ্রম। উচ্চকক্ষের 47 বনাম 44ই হল মাঠের আসল চিত্র। জামাত কর্মীরা হয়তো নিম্নকক্ষের ফল দেখে হতাশ হতে পারেন, কিন্তু উচ্চকক্ষের এই ফলাফল তাদের জন্য একটি বিশাল মোরাল ভিক্টরি। এটি প্রমাণ করে জনসমর্থনের দিক থেকে জামাত এখন বিএনপির সমান্তরাল শক্তি। রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি এখন আর এককভাবে বিএনপির হাতে নেই, তা ভাগ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আগামীর সরকার কি একনায়কতন্ত্রে যাবে, নাকি একনায়কতন্ত্রের পথ বন্ধ হয়ে গেছে? উচ্চকক্ষের এই সমীকরণ নিশ্চিত করেছে যে আগামী সরকার চাইলেও স্বৈরাচারী হতে পারবে না। সংবিধান সংশোধন বা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ক্ষেত্রে উচ্চকক্ষের 2/3 বা সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে। বিএনপি এবং জামাত মিলে যদি একমত না হয়, তবে সংবিধানের একটি কমাও পরিবর্তন করা সম্ভব হবে না। 30টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামাত বলছে, এসব আসনে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীর সঙ্গে বিজয়ী ঘোষণা করা প্রার্থীর ব্যবধান খুবই অল্প, যেখানে ভোটের সর্বোচ্চ ব্যবধান হয়েছে 10,000-এর মতো। আসনগুলোতে তারা জয়ের বার্তা পাচ্ছিল যখন ভোট গণনা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ভোট পুনরায় গণনা হলে তারা জয় পাবে বলে আশা ব্যক্ত করেছে। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে। 11 দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে এবং এরই মধ্যে জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটের লোকদের বহু বাসাবাড়ি, পরিবারের সদস্য এবং ব্যবসা প্রতিষ্ঠানে বর্বর হামলার খবর পাওয়া গেছে।